আমার স্নেহের ছাত্রছাত্রীরা ক্লাস 6 এর অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আমাদের যে অধ্যায় জল স্থল বাতাস চলছে, সে অধ্যায়েরই একটা অংশ হলো পরিবেশ ও মানুষ। পরিবেশ ও মানুষ। তা আমরা প্রথমে জেনে নেব পরিবেশ কাকে বলে। তা আমরা যেখানে বসবাস করি, আমাদের চারপাশে যত কিছু রয়েছে, যাবতীয় ঘর বাড়ি, নদী নালা, পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, গাছপালা, যত কিছু আছে, বায়ুমণ্ডল, বিভিন্ন গ্যাস ইত্যাদি, বিভিন্ন ধরনের জীবজন্তু, পশু পাখি, প্রাণী, বনভূমি, উদ্ভিদ যেগুলো আছে সবকিছু, বিভিন্ন জীবজন্তু যতগুলো আছে, গাছপালা, সবকিছুকে একসঙ্গে বলা হয় পরিবেশ আর মানুষ। এই পরিবেশের উপর নির্ভর করে মানুষ পৃথিবীতে বেঁচে থাকে। আবার মানুষই আবার পরিবেশকে কি করছে? রক্ষণাবেক্ষণ করছে। আবার মানুষই এই পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে পরিবেশ আর মানুষের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। পরিবেশ ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারে না। যদি পরিবেশ থেকে অক্সিজেন না পাওয়া যায়, মানুষ বেঁচে থাকতে পারে না। তাহলে এক কথায় আমাদের চারপাশে যাবতীয় যে আছে সবকিছুকেই বলা হয়, বা সকল যে সমস্ত বস্তু পদার্থ রয়েছে, জড় সজীব, সবকিছু মিলে মিশে আমাদের হলো পরিবেশ। পরিবেশ একটা বিভিন্ন ধরনের দ্রুত নগরায়ন, শহর, বনভূমি ধ্বংস, কলকারখানা বৃদ্ধি ইত্যাদির ফলে জল, মাটি, বাতাস, প্রচুর ধরনের বাড়ি নির্মাণ, ইট ভাটা আছে ইত্যাদি নির্মাণ করার ফলে পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে। পরিবেশ দূষিত হওয়ার একটা ফল হলো বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নটা কি, বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? তো বলছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস বলতে বোঝায় সবুজ গাছপালাকে পরিচর্যা করার জন্য কাচের নির্মিত ঘরকে বলা হয় গ্রিন হাউস। ওই ঘরটা কিরকম হয়? এরকম একটা ঘর আছে, কাঁচের ঘর নির্ণয় করা হয়। তো শীতল বা নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে, যেখানে তাপমাত্রা মাইনাস সীমাঙ্কের নিচে থাকে, এখান থেকে সূর্য রশ্মিগুলো যখন ভেতর দিকে প্রবেশ করে, ক্ষুদ্র তরঙ্গরূপেগুলোতে প্রতিফলিত হওয়ার পর বৃহৎ তরঙ্গ আটকে যেতে পারে না। ফলে ওই অঞ্চলগুলোতে ঘরের বাইরে নাতিশীতোষ্ণ মাইনাস তাপমাত্রা থাকলো, ঘরের মধ্যে তাপমাত্রা থাকে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। এর ফলে অঞ্চলের সবুজ গাছপালা, বিভিন্ন সবজিগুলো পরিচর্যা বা চাষ করা যায়। তো এর ফলে বিভিন্ন ধরনের গ্যাসের সৃষ্টি হয়, যেমন কার্বন ডাই অক্সাইড, সিএফসি, CH4, মিথন, জলীয় বাষ্প, নাইট্রিক অক্সাইড ইত্যাদি গ্যাসগুলোর পরিমাণ, ওজোন ইত্যাদি গ্যাসগুলির পরিমাণ বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে কি হয়? পরিবেশটা দূষিত হচ্ছে, বিশ্ব উষ্ণায়নগুলো, তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন হলো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? তার আগে আমরা জেনে নেব কি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে। পরিবেশে অষ্টাদশ শতাব্দী যখন শিল্প বিপ্লব ঘটে গেল, শিল্প বিপ্লবের ঘটে যাওয়ার ফলে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস, কার্বন ডাই অক্সাইড, সিএফসি, CH4, মিথেন, জলীয় বাষ্প, ওজোন ইত্যাদি গ্যাস, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ইত্যাদি গ্যাসগুলোর পরিমাণ বায়ুমণ্ডলে বেড়ে যাওয়ায় বাইরের ধূলিকণাগুলো আছে ঘনত্বগুলো বেড়ে যায়। ফলে সূর্য থেকে যে রশ্মিগুলো আসে সেগুলো কি হয়? পৃথিবীতে প্রতিফলিত হওয়ার পর আর ফিরে যেতে পারে না। ফলে দিনের পর দিন পৃথিবীর যে তাপমাত্রা আছে, তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। তো গ্রিন হাউস গ্যাসগুলি বৃদ্ধি পাওয়ার ফলে, বায়ুমণ্ডলে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন, ডে বাই ডে ইনক্রিজিং টেম্পারেচার অন আর্থ। দিনের পর দিন যে তাপমাত্রাটা বেড়ে যায়, এই বেড়ে যাওয়ার ঘটনাটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। কারণ কি? কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের গ্যাসের পরিমাণ বৃদ্ধি। কেন কার্বন ডাই অক্সাইড হয়? বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি, খনিজ তেল, কয়লা ইত্যাদি জ্বালানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের গ্যাসের পরিমাণটা বৃদ্ধি পায়। তাছাড়া বনভূমি ধ্বংস করা হচ্ছে, বনভূমি ধ্বংস করার, নগরায়ন সৃষ্টি করছে, বনভূমি ধ্বংস করার ফলেও কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে মিশে যায়। এর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। সিএফসি গ্যাস, বিভিন্ন ফ্রিজ, রেফ্রিজারেটর, বডি স্প্রে, হিমাগার, যে সমস্ত জায়গাগুলোতে শস্যগুলোকে মজুত করে রাখা হয়, হিমঘর বলা হয়, ওইখান থেকেও সিএফসি গ্যাস নির্গত হয়। ফলে ওজোন স্তরটাকে নষ্ট করে দেয়, সূর্য রশ্মিগুলো বেশি আসে, ইউভিবিসি, ফলে পৃথিবীর তাপমাত্রাটা বৃদ্ধি পায়। CH4, পচা জৈব আবর্জনা, ধান ক্ষেত থেকে সিএফসি গ্যাসের
পরিমাণটা বৃদ্ধি পায়। আর জলীয় বাষ্প, সূর্যতাপে প্রচন্ড আকারে সূর্যতাপে জল গ্যাস অবস্থায় জলীয় বাষ্প সৃষ্টি হয় আর ওজোন গ্যাস ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য বিশ্ব উষ্ণায়ন ঘটে চলেছে। পৃথিবীর যে গড় তাপমাত্রা বৃদ্ধি পায় এটাকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তো এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল কি? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল হলো, এক নম্বর হলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি। তো বলছে যখন থেকে বিশ্ব উষ্ণায়ন ঘটে গেছে, বলছে গত বা বিগত 200 বছর থেকে বা 250 বছর থেকে শিল্প বিপ্লব ঘটে যাওয়ার ফলে গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বলছে 0.5 ডিগ্রি সি থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। অর্থাৎ পৃথিবীর যে গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস সেটা এখন বর্তমানে হয়ে গেছে 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গ্রিন হাউস গ্যাসগুলো বৃদ্ধি পাওয়ার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে গেছে, ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, উষ্ণগোলাতে উষ্ণতার পরিমাণ তাপমাত্রাগুলো আরো বৃদ্ধি পেয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই হারে যদি গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ বাড়তে থাকে তাহলে 2050 সালে এই তাপমাত্রাটা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। তখন পৃথিবীর তাপমাত্রার তুলনায় গড় তাপমাত্রাটা অনেক বেশি হয়ে যাবে, ফলে অনেক কষ্ট হবে। তাহলে কি পেলাম? পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ফলে কি হয়? জলবায়ুটা পরিবর্তন হয়ে যায়। দ্বিতীয় নম্বর যেটা পয়েন্ট আছে, সমুদ্রের জলতল বৃদ্ধি। আগে পড়বো বরফের গলন। তো তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, তো মেরু অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে বা শীতল অঞ্চলগুলোতে, পাহাড় পার্বত্য অঞ্চলগুলোতে যে বরফের আস্তরণগুলো আছে, এই বরফগুলো কি হয়ে যায়? গলে যায়। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার বরফগুলো গলে যাচ্ছে। গলে যাওয়ার ফলে কি হয়? ওই অঞ্চলের সমুদ্রের জলতলগুলো, অর্থাৎ বরফ গলে গেলে সমুদ্রের জল বৃদ্ধি পেয়ে যায়। তাহলে বরফ যখন তো গলে গেল, উদাহরণস্বরূপ বলা যায় আফ্রিকা মহাদেশের যে কিলিমাঞ্জারো একটা পর্বত আছে, এই কিলিমাঞ্জারো পর্বতের বলছে 1928 সাল থেকে বর্তমান পর্যন্ত প্রায় 90% বরফ গলে গেছে। যদি এই হারে গলতে থাকে তাহলে বলছে 10 বছর পর ওই অঞ্চলে আর কিলিমাঞ্জারোতে বরফের কোনো স্তর থাকবে না। তাহলে বরফের গলন, বিশ্ব উষ্ণায়নের ফলে আরেকটা পেলাম বরফের গলন। 3 নম্বর বলছে সমুদ্র জলতল বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি পেল, বরফের গলন হলো। এটা আমি ধরে নিলাম একটা সমুদ্র, এখানে জল আছে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে জলটায় বরফ গলে গেলে কি হবে? জলটা এত দূর বৃদ্ধি পেয়ে গেল, তাহলে সমুদ্রের যেটা গড়তল আছে ওই উচ্চতাটা বৃদ্ধি পেয়ে যায়। কার জন্য? ওই যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই সমুদ্রের উচ্চতাটা বৃদ্ধি পেয়ে যায়, গড়তলটা বৃদ্ধি পেয়ে যায়। তো বিজ্ঞানীরা হিসাব করে দেখেছে এখন পর্যন্ত প্রায় 15 সেন্টিমিটার বেড়ে গেছে। যদি এই হারে বরফ তাপমাত্রাগুলো বাড়তে থাকে, বরফের গলন বাড়তে থাকে, তাহলে 2050 সাল বলছে সমুদ্রের তল প্রায় 100 সেমি, প্রায় 1 মিটার, সমুদ্রের তলের উচ্চতাটা 1 মিটার বৃদ্ধি পেয়ে যাবে। 1 মিটার যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে এশিয়া বা ইউরোপের যে বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী দেশ আছে, নেদারল্যান্ড, ইউরোপের, তারপর স্কটল্যান্ড, এরা আছে, চীন না, জাপান, ইন্দোনেশিয়া, সুমাত্রা, জাভা, ফিলিপাইন্স, বাংলাদেশ, ভারতের সমুদ্র উপকূলবর্তী বেশিরভাগ জায়গাগুলো কি হবে? জলের নিচে চলে যাবে। ফলে বাসস্থান, কৃষিজ ফসল উৎপাদন ইত্যাদির সমস্যা দেখা দিবে। কার জন্য? সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়ার জন্য। যদি এই হারে সমুদ্রের জলতল বাড়তেই থাকে, বরফের পরিমাণটা গলতেই থাকে, তাহলে পৃথিবীর সমুদ্রের তল, এটা সমুদ্রের তল ছিল 1 মিটার উঠে যাবে। তো উপকূলবর্তী অঞ্চলে বাংলাদেশ, ভারত, তারপরে ভারতের দক্ষিণে যে প্রতিবেশী দেশ আছে একটা মালদ্বীপ, ওই মালদ্বীপ তো বলছে মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, থাকবে না। সুন্দরবনের, পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকা আছে ওই এলাকাগুলো জলতলের নিচে চলে যাবে। 4 বছর প্রাকৃতিক দুর্যোগের বৃদ্ধি। প্রাকৃতিক দুর্যোগ কি? দিনের পর দিন যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে ক্রান্তীয় অঞ্চলে যে সমস্ত প্রাকৃতিক ঘূর্ণিঝড়, বজ্রঝড়, যেমন সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন, টর্নেডো ইত্যাদির পরিমাণ দিনের পর দিন বাড়তেই থাকবে। কি জন্য? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। তাপমাত্রা, সমুদ্রের তাপমাত্রা বাড়তে থাকলে জলগুলো বাষ্পীভূত হবে, বাষ্পীভূত হয়ে যাওয়ার ফলে বিভিন্ন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। যেগুলোকে বিভিন্ন নাম আছে, সাইক্লোন, টাইফুন, উইলি, হ্যারিকেন, টর্নেডো ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগগুলোর পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে যদি তাপমাত্রাটা বাড়তেই থাকে।
তারপর কি আছে, জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর যে গড় তাপমাত্রা দিনের পর দিন বিশ্ব উষ্ণায়নের ফলে যদি তাপমাত্রা বাড়তেই থাকে, তাহলে পৃথিবীর যে জীববৈচিত্র্য বলতে বোঝায় বিভিন্ন ধরনের উদ্ভিদ, গাছপালা, মানুষ, জীবজন্তু, যত কিছু আছে, গরু, ছাগল, ভেড়া, সব কিছুর সমষ্টিকে বলা হয় জীববৈচিত্র্য। ফলে জীববৈচিত্র্য কি হবে, শীতল অঞ্চলগুলোতে, যে আন্টার্কটিকাতে যে তাপমাত্রাটা বেড়ে যাবে, শীত প্রধান অঞ্চলগুলোতে কি হয়, ওই তাপমাত্রা সহ্য করতে পারবে না প্রাণীগুলো, ফলে মারা যাবে। আর গ্রীষ্ম অঞ্চলগুলোতে, নিরক্ষ অঞ্চলের দেশগুলো আরো তাপমাত্রা বেড়ে যাবে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে ত্বকগুলো তামাটে বর্ণ হয়ে যাবে, মানুষের ত্বকে ক্যান্সার সৃষ্টি হবে, চোখে ছানি পড়ে যাবে, অন্ধ হয়ে যাবে, মেয়েদের বন্ধ্যাত্ব রোগ ইত্যাদি দেখা দেবে। ফলে ওই অঞ্চলে কি হয়, মানুষ, জীবজন্তু সহ এবার যে গাছপালাগুলো জন্মাতো, শস্যগুলো উৎপাদন হতো, জলের পরিমাণটা কমে যাবে, জীববৈচিত্র্যটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পৃথিবীতে বসবাসের অবস্থাটা থাকবে না। 5 নম্বর হচ্ছে মরুভূমির প্রসার বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীতে গাছপালা জন্মাবে না। গাছপালা না জন্মালে কি হয়, আবহবিকারের পরিমাণগুলো বৃদ্ধি পেতে থাকবে। যান্ত্রিক আবহবিকার, যেমন উষ্ণচায় খণ্ডীকরণ, শিলাগুলো ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র বিস্তারণ, শিলাগুলো আবার বালিতে পরিণত হয়ে যায়। যখন প্রচন্ড আকারে বালি প্রবাহিত হবে বাতাসের সহিত, তখন বালিগুলো গাছপালা, ঘাসপালা সমৃদ্ধ অঞ্চলের উপরে গিয়ে ঢেপে যাবে, ফলে গাছপালা জন্মাবে না। এর ফলে কি হবে, মরুভূমির সম্প্রসারণ বৃদ্ধি পেয়ে যাবে। সারা মরুভূমিগুলো সম্প্রসারণ বৃদ্ধি পাচ্ছে, ভারতের রাজস্থানের থর মরুভূমিগুলোর পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। তারপরে কি আছে, রোগের প্রকোপ বৃদ্ধি। রোগের প্রকোপ মানে শীত প্রধান অঞ্চলগুলোতে, যে গ্রীষ্ম প্রধান অঞ্চলের কালা জ্বর, পি জ্বর, এনকেফেলাইটিস ইত্যাদি জ্বরগুলো কি করবে, শীত প্রধান অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়বে। ফলে অঞ্চলের মানুষগুলো বিভিন্ন রোগের প্রকোপের কবলে পড়বে এবং মৃত্যু হয়ে যাবে। তাহলে কি হবে, বিশ্ব উষ্ণায়নের ফলে রোগের প্রকোপটাও বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে বাসস্থানের অভাব হবে, যেহেতু বরফের গলন, সমুদ্রের জলতলের বৃদ্ধি পেয়ে যাবে, মানুষ কি করবে, বসবাসের জায়গা পাবে না, ফলে বাসস্থানের একটা বিরাট সমস্যা দেখা দিবে। আর একটা হচ্ছে কি, এর ফলাফল কি হবে, পৃথিবীতে যেহেতু বাসস্থান থাকবে না, ফসল উৎপাদনের জায়গা থাকবে না, ফলে পৃথিবীতে কি হবে, শস্যহানি, দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ, দাঙ্গা ইত্যাদি বিভিন্ন ক্ষয়ক্ষতিগুলো বা সমস্যাগুলো পরিবেশে বা সমাজে দেখা দেবে। আবার বন্যার প্রকোপ বৃদ্ধি পাবে, যেহেতু জলের পরিমাণ বেড়ে যাবে, সমুদ্রের জলতল বেড়ে যাবে, বন্যা হবে। বন্যা হলে কি হবে, বন্যাপ্রবণ অঞ্চলগুলো ডুবে যাবে, ফলে বিভিন্ন ধরনের সমস্যা, রোগ প্রকোপের দেখা দেবে। তাহলে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, পরিবেশ কাকে বলে ইত্যাদি জানলাম। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই পরিবেশকে কি কি করলে আমরা পরিবেশটা বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা পাবে। 1 নম্বর হচ্ছে নাইট্রিক জৈব রাসায়নিক সারের পরিবর্তে আমাদেরকে জৈব সার, গোবর ইত্যাদি আবর্জনাগুলোর পরিমাণ ব্যবহার করতে হবে, আর রাসায়নিক সারের পরিমাণ কমাতে হবে। তারপর হচ্ছে বিকল্প জ্বালানি, কয়লা, খনিজ তেল ইত্যাদি পোড়ালে যে পরিবেশ দূষিত হয়, সেটা না পড়িয়ে যে প্রাকৃতিক শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি ইত্যাদির উপরে, জলবিদ্যুৎ শক্তি ইত্যাদির উপরে জোর দিতে হবে। কারণ কি, এগুলো পরিবেশকে দূষিত করে না, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে না। তাহলে আমাকে বিকল্প জ্বালানির একটা ব্যবস্থা করতে হবে। 1 নম্বর কি পেলাম, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের পরিমাণ ব্যবহার বৃদ্ধি করতে হবে, তবে কি হবে, পরিবেশটা রক্ষা পাবে। নিয়ন্ত্রিত কীটনাশকের ব্যবহার, ওই রাসায়নিক যে সমস্ত স্প্রে গুলো মারলে ওই গ্রিন হাউস গ্যাসগুলো বা পরিবেশ দূষিত হয়, এগুলো নিয়ন্ত্রিত কম পরিমাণে ব্যবহার করতে হবে, তাহলে পরিবেশটা দূষিত হবে। আবার কি আছে, জল শোধন, শিল্প কারখানা বা খনিজ তেল সমৃদ্ধ অঞ্চলগুলোতে নির্গত যে দূষিত জল আছে, ওই দূষিত জলগুলোকে সমুদ্রে গিয়ে না মিশে সেটার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ পরিশোধন করতে হবে। পরিশোধন করে সমুদ্রে ফেললে সেটা কিন্তু সমুদ্রের জল দূষিত হবে না। কলকারখানা আবর্জনা, কলকারখানা থেকে বা রাসায়নিক কারখানা থেকে বিভিন্ন ধরনের যে বর্জ্য পদার্থগুলো নির্গত হয়, ওই বর্জ্য পদার্থগুলো নদীতে গিয়ে যেন না মিশে সেটার ব্যবস্থা করতে হবে, তাহলে পরিবেশটা কি হবে, দূষিত হবে। সর্বোপরি কি করতে হবে, আমাদের যে রেফ্রিজারেটর, এসি, এয়ার কন্ডিশন ইত্যাদি পরিমাণগুলো কমাতে হবে। কমালে সিএফসি গ্যাসের পরিমাণটা কমবে, বায়ু স্তরটা, ওজোন স্তরটা ধ্বংস হবে না,
ফলে কি হবে, পৃথিবীতে তাপমাত্রার পরিমাণটা সাম্য থাকবে, বজায় থাকবে। তারপর আমাদের পচা জৈব আবর্জনা ইত্যাদির ক্ষেত্রে যেন মিথেন গ্যাস উৎপাদিত না হয় ইত্যাদির ক্ষেত্রে লক্ষ্য করতে হবে। তাহলে কি হবে, মিথেন গ্যাসটা সৃষ্টি হবে না, গ্রিন হাউস গ্যাসের পরিমাণটাও বৃদ্ধি পাবে না। কারণ কার্বন ডাই অক্সাইডের তুলনায় মিথেন গ্যাসের প্রায় 20% ক্ষমতা বেশি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন ঘটাতে। এই বিশ্ব উষ্ণায়ন যে হলো, এবার কি আছে আমাদের, যে পরিবেশে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ না বৃদ্ধি পায় তাহলে কি করতে হবে, আমাদের কয়লা, খনিজ তেল ইত্যাদি জ্বালানির পরিমাণটা কমাতে হবে। আর বনভূমিগুলো ধ্বংস যেন না করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কি হবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বায়ুমণ্ডলে কমে যাবে, বিশ্ব উষ্ণায়ন ঘটবে না। আর বিশ্ব উষ্ণায়নের প্রধান দায়ী গ্যাসটা হলো কার্বন ডাই অক্সাইড। যদি বলে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি, সেটার নাম হবে কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা জেনে গেলাম পরিবেশের বিশ্ব উষ্ণায়ন কিভাবে রক্ষা করা যায় বা বিশ্ব উষ্ণায়ন থেকে কিভাবে রোধ পাওয়া যায় ইত্যাদি আমরা জানতে পেরে গেলাম। এর ফলে কি হবে, আমাদের যে জীব জগৎ আছে, বহু প্রাণী, উদ্ভিদ, যদি গ্রিন হাউস গ্যাসগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে পরিবেশটা পৃথিবীর ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। আর এই গ্যাসগুলোর পরিমাণ যদি কমে যায়, কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প কমলে বিশ্ব উষ্ণায়নটা কমবে। আর পৃথিবীর যে প্রকার তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রের জলতল বৃদ্ধি, বরফের গলন, প্রাকৃতিক দুর্যোগ, জীববৈচিত্র্য ধ্বংস, মরুভূমি সংকট সবকিছুই রোধ হয়ে যাবে। পৃথিবী আবার পৃথিবীতে মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। এই করার জন্য সর্বোপরি যেটা আছে, আইন প্রণয়ন করতে হবে। বিভিন্ন যে সমস্ত গ্যাসগুলো উৎপাদন হলে পরিবেশ দূষিত হয় সেগুলোকে কঠোরভাবে আইনের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানুষকে করতে হবে কি সচেতন, অর্থাৎ যে সমস্ত গ্যাসগুলো নির্গত, যে সমস্ত গ্যাসগুলো বৃদ্ধি পেলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাবে, সে সমস্ত গ্যাসগুলোর পরিমাণ কমাতে হবে। আর যেগুলো ব্যবহার করলে, যে সমস্ত শক্তি বা যে সমস্ত দ্রব্য ব্যবহার করলে গ্রিন হাউস গ্যাস উৎপাদিত হবে না, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল হবে না, সে সম্পর্কে সচেতনতামূলক করতে হবে। আজ এ পর্যন্ত, বাকি পরে ক্লাসে আলোচনা হবে।